ওই অসুস্থতার খবরটা যখন পেলাম তারপর থেকে যখন আপনি কামব্যাক করলেন মানে অনেকটা দেখছি স্লিম ট্রিম হয়েছেন, বেশ ভালো লাগছে। কিন্তু হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার 27 কেজি ওজন কমে গিয়েছিল এবং যেখানে চলে গিয়েছিলাম সেখান থেকে ফেরা অসুবিধে ছিল। তোমাদের সকলের শুভেচ্ছা এবং ভগবানের আশীর্বাদে, আমার দলনেত্রীর পুরো সাপোর্টে, আমার কেন্দ্রের মানুষের দোয়ায় আবার একটা জায়গায় ফিরে এসেছি। তবে এখন সিদ্ধান্ত নিয়েছি পলিটিক্সে এবং শারীরিকভাবে ওজন আর বাড়াবো না। পলিটিক্সে ওজন বাড়তে দেবেন না? পলিটিক্সে একটু স্লিম থাকতে চাইছি। আচ্ছা, ওজন বাড়লে কি হয়, চাপটা বেড়ে যায়, আর মেয়েদের একটু বাড়লে নিজের একটু অহংকার অহংবোধটাও একটু বেড়ে যায়। মানে ওই মেদটা যে কমেছে এটা একদম কমই রাখতে একদম, মানে পলিটিক্সের মেদটাও কমাতে চাইছি। মানে এটা কি 26-এর আগে আপনি একটা মানে হাসির মানে ঠাট্টার মধ্যেই একটা ইঙ্গিত দিয়ে দিলেন আপনি? হ্যাঁ, তার কারণ হচ্ছে আমরা মুখে বলি যে আমাদের নেত্রী যেমন, দেখো, 3 বারের মুখ্যমন্ত্রী, 7 বার এমপি, 3 বার এমএলএ, এ তো ভাবা যায় না। রেল মিনিস্টার থেকে কোল মিনিস্টার এমন কোনো পোস্ট নেই। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় দেখা হলে, এই শোনো এদিকে, তোমার শরীর খারাপ, তুমি আমার গাড়িতে বসো। উনি হাঁটছেন পায়, আমায় গাড়িতে বসিয়ে ড্রাইভারকে বললেন যে তুমি ওকে ছাড়বে না, ওর শরীর খারাপ। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন, উনি একমাত্র বলতে পারেন, যত গরম তত নরম, যত বড় তত ছোট। এটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন, এটা আর কেউ বলতে পারেন না। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা কথা বলেন, সেটা হচ্ছে মানে আমি এটা খেয়াল করেছি খুব ভালো করে, মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বিষয়ে যখনই কথা বলেন উনি কিন্তু এটা বলেন, মদন কিন্তু খুব কালারফুল ছেলে, সব সময় একদম রঙিন থাকতে চায়। আপনি এই যে সবার কথা বললেন যে দলনেত্রীর শুভকামনা, সবার শুভকামনায় আপনি, কিন্তু আপনার গার্লফ্রেন্ডদের কথা বললেন, তারা কিরকম অবস্থায় আছে এখন? দেখো, গার্লফ্রেন্ডদের যদি আমি বলি তাদের দোয়ায় বা আশীর্বাদে ফিরে এসেছি, সেটা সব থেকে বড় মিথ্যে কথা। আমি এইটুকুনি বলতে পারি, গার্লফ্রেন্ডদের উষ্ণতা আমাকে অনেকটা সাহায্য করেছে। গার্লফ্রেন্ডের উষ্ণতা অনেকটা প্রচুর সাহায্য করেছে। মানে আমি যখন একদম ভেঙে পড়েছি, মানে আমি নিজে বুঝে নিয়েছি আর ফিরতে পারবো না, আর ভিক্টোরিয়ার পাশ দিয়ে ড্রাইভ করে যেতে পারবো না, আর মোটর বাইকটা শোয়াতে পারবো না, তখন আমি দেখেছি একটার পর একটা গার্লফ্রেন্ড, ক্ষমতার অলিন্দে যেমন মানুষজন এসে দাঁড়ায়, ঠিক সেইভাবে। এখন তারা তো এসে আশীর্বাদ করেনি, তারা কি করেছে সেটা আমার মনে অন ক্যামেরা করা যাবে না। কিছু কথা তারা যথেষ্ট দিয়েছে, ভরে দিয়েছে, কিছু কথা না বলাই থাক। কিন্তু হ্যাঁ, এটাও একটা ঠিক, মানে আমরা খুব মজা করেই আলোচনাটা করছি তো। তবে দেখুন একটা বিষয়, আপনি একটা সময় মন্ত্রী ছিলেন, এবারে মন্ত্রী হওয়ার আগেও মানে যখন তৃণমূলের আন্দোলনটা চলছে, আমার মনে আছে, এবং অনেক জার্নালিস্ট, অনেক সাংবাদিক এরকম মানে অনেক আড্ডায় বৈঠকে এটা বলে যে মদন মিত্র এমন একজন মানুষ, ওনার কাছে গেলে মানে রাজনীতির বাইরেও, মানে অন্য রাজনৈতিক দলের কোনো নেতা নেত্রীও যদি মদন মিত্রর সঙ্গে বসেন তাহলে চায়ের আড্ডা জমে ওঠে, খাওয়ার দাওয়ারের আড্ডা জমে ওঠে। মানে মদন মিত্র কিন্তু সবার কাছে প্রিয় পাত্র। আমি একটা কথা বলার লোভ ছাড়তে পারছি না। সেই হচ্ছে প্রকৃত রাজনীতিবিদ, যখন রাজনীতির মঞ্চে থাকবে সেই সময়টুকুই রাজনীতির কথা বলবে, বাকি সবটাই তোমাদের অরাজনৈতিক। দারুণ, মানে আপনি মানে এই সন্ধ্যাটাকে একেবারে একদম সুন্দর করে সাজিয়ে দিলেন দাদা। মানে যা সুন্দর আপনি কথাটা বললেন, আমাদের এই শোয়ের সঙ্গে একদম মানানসই একটা কথা। আচ্ছা দাদা, আমাকে একটা কথা বলুন, মানে আমি যখন একটা সময় তো একটা খুব বাজে ফেজ গেছিল আপনার, জেল হেফাজত ছিল, সেই সময় আমি ভবানীপুরে গেছিলাম, আপনার বাড়ির আশেপাশেই। আমি একজন বিশেষ করে একজন জ্যোতিষীর খোঁজে গেছিলাম। আমি শুনেছিলাম, একটা খবর পেয়েছিলাম, সেই জ্যোতিষী নাকি আপনাকে আপনার হাত দেখে বলেছিল যে আপনার রাজযোগ আছে, আপনি রাজার মতন বড় হবেন, কিন্তু আপনি আবার রাজদণ্ডও পাবেন কিছু সময়ের জন্য। মানে এটা কি সত্যি নাকি একটা স্পেকুলেশন? দেখো, একটা কথা বলি, একজন জ্যোতিষী নয়, বহু জ্যোতিষী আমায় বলেছে, অনেক জ্যোতিষী বলেছে যে কপাল একদম চকচক করছে, কিন্তু আমি চকচক করছি কিনা জানি না, কপালটা চওড়া হয়ে যাচ্ছে, চুল কমে যাচ্ছে, এটা বুঝতে পারছি। বয়সের সঙ্গে সঙ্গে চুল কমছে, কপালটা চওড়া হচ্ছে। তবে রাজদণ্ড তুমি যদি বলো, বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে, তেমনি আমার জীবনে মানদণ্ডও এসছে, রাজদণ্ডও এসছে। আমি যখন চলে যাব, আমি এটা বলে যাব যে আমার আর পাওয়ার কিছু নেই, আই ডোন্ট ওয়ান্ট টু কাম ব্যাক। তার কারণ আমি সবটাই দেখে নিয়েছি। আমি দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে। দারুণ।
ফলে আমার আর মানে এক কথায় আমি বলতে পারি, আমি আকাশে পাতিয়া কান, শুনেছি শুনেছি তোমারই গান, আমি তোমারে সঁপেছি প্রাণ ওগো বিদেশিনী। মানুষ আমার কাছে বিদেশিনীর মতো। মানুষ প্রতিদিনই যেন মানুষ একটা নতুন রূপ নিয়ে আমার সামনে এসছে। আর সেই মানুষের মধ্যেই আমি কখনো মাকে খুঁজে পেয়েছি, কখনো বন্ধুকে পেয়েছি, কখনো বান্ধবীকে পেয়েছি। তমেভ মাতা পিতা তমেভ বন্ধু সখা তমেভ। আচ্ছা দাদা, আমাকে একটা কথা বলুন, মানে বান্ধবীরা আপনার সঙ্গে, মানে মহিলা বান্ধবীরা যারা, তারা আপনার সঙ্গে খুব সখ্যতা বাড়াতে চায়, আপনার সঙ্গে খুব ফ্র্যাঙ্ক হতে চায়, এটা একরকম। কিন্তু আমি এটাও দেখেছি যে পুরুষদের মধ্যেও আপনার একটা কিন্তু ক্রেজ রয়েছে, পুরুষরাও আপনাকে খুব ভালোবাসে। না, পুরুষদের মধ্যে খুব ক্রেজ থাকে, এই কথাটা খুব জোর দিয়ে বললে একটু অন্যরকম হয়ে যায়, সেটা আমি যেতে চাই না। তবে মহিলাদের সঙ্গে এখন সেলফি তোলার সময় আমি একটা কন্ডিশন করি যে কিছু পোস্টের জন্য সেলফি তুলবে, আর কিছু ছবি কিন্তু পোস্ট হবে না। তার কারণ সব ছবি পোস্ট হয়ে গেলে, এমনি আমার কনস্টিটুয়েন্সির লোকেরা খুব ভালো, আমাকে যেভাবেই দেখে ওরা সেভাবেই পছন্দ করে। এবং আমার সঙ্গে কনস্টিটুয়েন্সির রিলেশন হচ্ছে, এই মদন মিত্র এসছে, ও লাভলি, এইটা হচ্ছে আমার সঙ্গে রিলেশন। দেখা হলে এরকমই বলে। এবং এই যে মমতা ব্যানার্জি বলেন মদন কালারফুল, আজকে বেশি সাজুগুজু করেছে, সাজুগুজুর সঙ্গে সঙ্গে আবার পুজোয় মানে ভালো পাঞ্জাবিটা কিন্তু আপনাকেই আমার কাছে দেয়, সব থেকে ভালো দেয় আমাকে। কিন্তু আবার বলে, এটা একটা কথা বলো তো, কি একটা তুমি একটা লাভলি লাভলি করেছো, যেখানেই যাই সবাই লাভলি লাভলি করে, এই ও লাভলিটা কি বলুন না, একটু শুনি, একটু লাভলির ব্যাপারটা। অ্যাকচুয়ালি লাভলিটা কি হলো, আমাকে এসে কয়েকজন ধরলো একটা গান গাইতে হবে। দিদি তোমার এই বাংলায় আমরা আছি বিন্দাস ফাইন, দিদি তুমি এই বাংলার সবার মনের ভ্যালেন্টাইন। এটা ছিল গানটা। এই গানটা করতে করতে সেকেন্ড লাইনটা ছিল, পাবলিক সব বোঝে মমতার মুখ খোঁজে, পাবলিক সব বোঝে মমতার মুখ খোঁজে, টাকার লোভে রামের দলে গাদ্দাররা গোজে। তারপরে আর লাইন পাওয়া যাচ্ছে না, হঠাৎ আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, টাকার লোভে রামের দলে গাদ্দাররা গোজে। ও লাভলি। সঙ্গে সঙ্গে যে রেকর্ড করছিল বললো, দাদা ডান, ছেড়ে দিন, আর কোনো ডাবিং এর দরকার পড়বে না। তারপর সেই লাভলি কোথায় গেল জানো? লাভলির ওপরে ইন্টেন্ট নেওয়া হলো, লাভলির ওপরে পেটেন্ট নেওয়া হলো, লাভলির ওপরে গান হলো, লাভলির ওপরে ও লাভলি সিনেমা হয়ে গেল। এবং ও লাভলি তো অভিনয় করেছে। হ্যাঁ, ও লাভলি 2 হচ্ছে, এবার ও লাভলি 2 এর দিকে এগোচ্ছে। কিন্তু এটা বোধহয় কোনো রাজনীতিবিদের জীবনে হয়নি, তার একটা মুখের কথা সেটা সিনেমায় পরিণত হয়ে গেল। মানে আমি এই কারণেই বললাম যে মদন দা এমন একজন রাজনীতিক, আমাদের দেশের রাজনীতিতে, মানে পুরো দেশের রাজনীতিতে এরকম ক্যারেক্টার খুঁজে পাওয়া যাবে না।